ওকে, লাস্ট ক্লাসে আমরা কোথায় শেষ করেছিলাম? তিনটা ম্যাথ দেখেছিলাম, তাই না? আমাদের পারফরমেন্সের একটা চ্যাপ্টার থেকে। আজকে সেখান থেকেই কন্টিনিউ করব। আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। এই ম্যাথটা লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? আমি একটু রিভিউ করে দিই যে লাস্ট ক্লাসে আমি কি কি দেখেছিলাম। প্রথমেটা আমরা দেখেছিলাম যে কম্পিউটারের পারফরমেন্স মেজার করা যায় কি কি দিয়ে। দুইটা জিনিস দিয়ে, রেসপন্স টাইম, থ্রুপুট। সেগুলো কি ডেফিনেশনগুলো ভালো করে বুঝলাম যে রেসপন্স টাইম কম হলে ভালো, থ্রুপুট বেশি হলে ভালো। রিলেটিভ পারফরমেন্সের একটা সূত্র দেখেছিলাম, পিএ বাই পিবি ইজ ইকুয়াল টু ইবি বাই ইএ, এরকম কিছু। তারপর হচ্ছে ইল্যাপস টাইম কি, ডেফিনেশন। সিপিইউ টাইম কি, সিপিইউ টাইমটা হচ্ছে জাস্ট কম্পিউটারে একটা কাজ করতে কি পরিমাণ সময় লাগে, আর ইল্যাপস টাইমটা হচ্ছে ওভারঅল ইনপুট আউটপুট আইডল টাইম মিলে টোটাল টাইমটা কি লাগে সেটা। তারপর হচ্ছে ক্লক পিরিয়ড কি, এটা ডিউরেশন অফ এ ক্লক, একটা ক্লক সাইকেল টাইম। আর ক্লক রেটটা হচ্ছে সাইকেল পার সেকেন্ড, এক সেকেন্ডে কতগুলো সাইকেল এক্সিকিউট করতে পারে। তারপর আমরা সিপিইউ টাইমের একটা সূত্র দেখেছিলাম, বুঝেছিলাম, সেটা দিয়ে একটা ম্যাথ করলাম। তারপর সিপিইউ ক্লক সাইকেলসকে আরো কিছু মানে সূত্রে ভাগ করা হলো, তারপর সেই সূত্রগুলো অ্যাপ্লাই করলাম, সেটা দিয়েও একটা ম্যাথ করলাম। তারপর ফাইনালি এই টেবিল দিয়ে যে ম্যাথটা আছে সেটা করেছিলাম। এখানে একটা সূত্র ছিল, আমি বলেছিলাম এটা দেখার দরকার নেই, জাস্ট এই টেবিলেরটা আমরা নিজে নিজে যে সূত্রগুলো বুঝি সেভাবে করে ফেললেই হয়ে যাবে। তো এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? নেই? ওকে, ফাইন। তো তোমাদের প্রথম যে পরীক্ষাটা হবে, প্রথম সিটি ক্লাস টেস্ট 1, সেটা হবে পুরো এই ক্লাস লেকচার 3 যেটা আছে এই স্লাইডটার উপর। এখন পর্যন্ত তিনটা যে ম্যাথ দেখেছি, এই তিনটা ম্যাথ আর সামনে একটা থিওরি আর একটা ম্যাথ আছে সেটা নিয়ে, এটার উপর হচ্ছে সিটি 1 হবে। মানে সিটি 1-এ তোমাদের ওই যে মিস ইনস্ট্রাকশন বা অন্য কিছু এরকম কিছু আসবে না। সিটি 1-এ হচ্ছে প্রথম যে স্লাইডটা ছিল সেখান থেকে থিওরি, মানে হচ্ছে ওই যে আমাদের হচ্ছে র্যাম, এস র্যাম, ডি র্যাম, র্যাম, হার্ড ডিস্ক, ঠিক আছে, সফটওয়্যার, হার্ডওয়্যার, অ্যাসেম্বলার, কম্পাইলার, এগুলোর থিওরি। আর এই যে ম্যাথের চ্যাপ্টারটা আছে, ঠিক আছে, পারফরমেন্সের চ্যাপ্টারটা, লেকচার 3, এইটার উপর। মানে আমাদের লেকচার 1 আর লেকচার 3 মিলে হচ্ছে আমাদের পরীক্ষাটা হবে, সিটি 1। আর সিটি 1-এর ডেডলাইনটা, সিটি 1টা কবে দিতে যাচ্ছ বলো? নেক্সট উইকের আমরা দেই নাকি? নেক্সট আজকে হচ্ছে টুয়েসডে, স্যার নেক্সট শনিবার দেই। শনিবার নাই দেই, আর একটু সময় নেই, 1 উইক সময় দিই আমি, এটাই বেটার হবে। নেক্সট আসলে উইকে স্যার মঙ্গলবার আরেকটা পরীক্ষাও পড়েছে, তো এ কারণে ভাবলাম। জি স্যার, মঙ্গলবারে পরীক্ষা পড়ছে, এই জন্য শনিবারে হইলে বেটার হয়। আর স্যার আমরা তো ফ্রাইডে ছুটি পাচ্ছি, আমরা এই যে বৃহস্পতি শুক্রবার পড়ে ফেলবো, আর মোটামুটি আপ টু ডেট আছে আর কি, মানে শনিবার হলেই ভালো স্যার। আচ্ছা, স্যাটারডে দিতে যাচ্ছি সিটি। আচ্ছা, স্যাটারডে কারা কার, আচ্ছা স্যাটারডে সিটিটা নাই নেই, ঠিক আছে। এত মানে আমি 2 দিন পরে সিটি নেই না, সবসময় 1 উইক তো সময় দিই, মানে এত আর্লি নিই না। কারণ তোমরা হয়তো 2-3 জন প্রিপারেশন নিয়েছো, 4-5 জন, 10 জন, 12 জন, ম্যাক্সিমাম কিন্তু প্রিপারেশন নেয় না, যেটা আমি জানি, ঠিক আছে। ওদের প্রবলেম হয়ে যাবে, মানে ওদের যদি অ্যাটলিস্ট আচ্ছা মঙ্গলবার নিচ্ছি না, ঠিক আছে, আমরা শনিবার ডিসাইড করবো না পরীক্ষা কবে। যেহেতু তোমাদের মঙ্গলবার একটা পরীক্ষা আছে, সমস্যা, মঙ্গলবারও নিচ্ছি না, আমরা পরে ডিসাইড করি, আপাতত পড়ে যাই। সিটির সিলেবাস জানা দিলে ওইটুকু টপিক, সিটির সিলেবাস এমন না যে নেক্সট ক্লাসে পড়া হয়ে গেলে বেশি হয়ে যাবে, টপিক অল্পই থাকবে, এইটুকুই থাকবে। বাট আমরা পরবর্তীতে ডিসাইড করবো না যে ডেটটা, ঠিক আছে। যেহেতু মঙ্গলবারও দিতে চাচ্ছ না, শনিবার আমি নিব না, কারণ এত আর্লি পরীক্ষা দিয়ে দিব, কারণ শনিবারটা উইকের মাঝখানে পুরো উইকেন্ড চলে আসবে, তো দেখা যাবে ফ্রাইডে বন্ধ, তারপর হচ্ছে থার্সডে বন্ধ, দেখা যাবে পড়াশোনা না করলে আবার তখন সমস্যা। তো দেখা যাক কবে নি, ঠিক আছে। বাট নেক্সট টুয়েসডেও নিচ্ছি না, স্যাটারডেও নিচ্ছি না। নেক্সট মানডে কি মেকআপ আছে এটা বলো তো আমাকে, নেক্সট মানডে? না, না না স্যার। স্যার। আচ্ছা, নেক্সট মানডেও মেকআপ নেই, তাহলে তো সমস্যা নেই, এরপরের উইকেন্ড মানে, আর এরপরে 2টা ক্লাস পড়বো আমরা, সমস্যা নেই। আচ্ছা, তো আমি আজকের পড়াশোনায় ব্যাক করি। তো আজকে আমরা প্রথম যে টপিকটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে পাওয়ার ওয়াল, ঠিক আছে, পাওয়ার স্যার ওয়াল। স্যার আমাদের হ্যাঁ ফার্স্ট বলো। মেকআপই হচ্ছে 16 নভেম্বর, মানে তার আগে আমাদের আর কোনো মেকআপ নেই। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। জি স্যার। ওকে, তাহলে দেখো, আমরা একটা পাওয়ার বল একটা থিওরি আছে, এটা দেখবো। তারপর আজকে আমরা একটা অ্যামডালস ল আর একটা ম্যাথ আছে, সেটা দেখলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তারপর আমরা নেক্সট স্লাইডে চলে যাব।
যাওয়া তো পাওয়ার বলটা একটু বুঝে নেই। পাওয়ার বল হচ্ছে সবকিছুই পাওয়ার নিয়ে কাজ, ঠিক আছে? আমাদের স্মার্টফোন আমরা অনেকেই এখন ইউজ করি, ল্যাপটপ আগে থেকে ইউজ করি, ডেস্কটপ ইউজ করি। ইউজ যখন করি হিট হয় না, টেম্পারেচার বাড়ে, রাইট? হ্যাঁ স্যার। অনেক সময় স্মার্টফোনের ক্ষেত্রে আমাদের হ্যাংও হয়ে যায়, বা ল্যাপটপ কম্পিউটারও হ্যাং হয়ে যায় অনেক বেশি লোড পড়ে গেলে, তাই না? এটা হয় হচ্ছে যখন আমাদের হিট বাড়ে পাওয়ার বাড়লে। আচ্ছা, তো এটার জন্য যেটা করা হয়, পাওয়ারটাকে ফিক্সড পরিমাণ একটা রেটে রাখার চেষ্টা করা হয় যেন ওর থেকে বেশি না বাড়ে। পাওয়ার যদি ওর থেকে বেশি বাড়ে তাহলে হিট বেশি হবে, আমার ডিভাইস স্লো হয়ে যাবে, না হলে হ্যাং হবে, ঠিক আছে? তো পাওয়ার ওয়ালের মেইন আইডিয়া হচ্ছে টু কিপ পাওয়ার এট এ ফিক্সড রেট, ঠিক আছে? এমন ভাবে যেন এটা আমাদেরকে হ্যাম্পার না করে, মানে আমাদের ডিভাইসকে স্লো অথবা হ্যাং না করে ফেলে। এখন পাওয়ারের যে সূত্রটা আছে এটা এখানে দেখো। আচ্ছা, কেউ জয়েনিং রিকোয়েস্ট দিয়েছে। আচ্ছা, হাবিবুর রহমান জয়েন করলো, ওকে তো আমি ইনভাইটেশন পাঠিয়েছিলাম, ওকে অ্যাকসেপ্ট করে নাই। দেখো, পাওয়ারের যে সূত্রটা আছে সেটা প্রথমে দেখে নিই। এখানে কি বলা আছে? ক্যাপাসিটিভ লোড ইনটু ভোল্টেজ স্কোয়ার ইনটু ফ্রিকোয়েন্সি। এখন ক্যাপাসিটিভ লোডটা হচ্ছে এখানে একটা কনস্ট্যান্ট ভ্যালু, ঠিক আছে? এটাকে আমরা কখনো চেঞ্জ করতে পারি না ক্যাপাসিটিভ লোডটাকে, বাট ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সি চেঞ্জেবল, মানে এটাকে আমরা চেঞ্জ করতে পারবো। এখন পাওয়ারটা যে পরিমাণ আছে একটা লেভেলে ধরো চলে গেছে যে পাওয়ারটা এত ওয়াট আছে, এর বেশি যদি পাওয়ার চলে যায় তাহলে আমাদের কম্পিউটার হয়তো হ্যাং হয়ে যাবে বা স্লো হয়ে যাবে, অথবা রেজিস্টার গুলো পুড়ে যাবে। মানে এর থেকে বেশি পাওয়ার যেন না যায়, এরকম একটা রেঞ্জে চলে গেছে। এখন চলে যাওয়ার পর আমাদের কম্পিউটারের পারফরমেন্স বাড়াইতে হবে, ঠিক আছে? আমাদের যতগুলো কম্পিউটার আসতেছে সামনে বা এখন পর্যন্ত এসেছে, একটা থেকে আরেকটায় কিন্তু পারফরমেন্স বেটার করার চেষ্টাই করা হয়েছে, তাই না? আমাদের 1982 থেকে নিয়ে হচ্ছে 2007 পর্যন্ত কম্পিউটারগুলোর একটা চার্ট দেয়া আছে, মানে প্রসেসরগুলোর, ঠিক আছে? 1982 তে প্রসেসরটা ছিল হচ্ছে 80286, ঠিক আছে? 1982 তে। তারপর হচ্ছে 85 আসলো 386, 89-এ আসলো 486, তারপর 1993-তে আসলো পেন্টিয়াম, 97-এ পেন্টিয়াম প্রো, তারপর 2001-এ পেন্টিয়াম 4, এটা আমরা হয়তো অনেকেই ইউজ করেছি। তারপরে হচ্ছে 2004-এ পেন্টিয়াম রেসকফট, আর হচ্ছে কোর টু ডুয়েল বা ডুয়াল কোর আসলো হচ্ছে 2007-এর পর থেকে। আমাদের প্রত্যেকটা ভার্সন একটা থেকে আরেকটা ভার্সনে যখন গেল, কম্পিউটারের পারফরমেন্স বেটার হওয়া শুরু করলো। আচ্ছা, কম্পিউটারের পারফরমেন্স বেটার করব কিভাবে? এই পাওয়ারের সূত্র দেখে দেখো, আমরা কি জানি কম্পিউটার ভালো কিভাবে হয়? এই দুইটা জিনিস দিয়ে না, রেসপন্স টাইম আর থ্রুপুট, মনে আছে? রেসপন্স টাইম বেশি না কম, কোনটা হলে ভালো রেসপন্স করব? কম। কম হলে ভালো। আচ্ছা, থ্রুপুট? বেশি। বেশি। ওকে, ফাইন। আচ্ছা, এখন থ্রুপুট কোনটা ছিল? থ্রুপুট এটা ছিল না, ক্লক রেট সাইকেলস পার সেকেন্ড, এই যে 4 গিগাহার্টজ, এটা যার বেশি সে ভালো। ক্লক রেটটা বা ফ্রিকোয়েন্সিটা, এখানে যে ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে এটাই কি আমাদের ক্লক রেট বা থ্রুপুট ছিল না? এটা যার বেশি তত ভালো, কম্পিউটার তত বেশি কাজ করতে পারবে পার সেকেন্ডে, তাই না? রেসপন্স করবো। জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে। তাহলে এই যে সূত্রটা আছে, এখন পাওয়ার তো আমাদের একটা লিমিট পর্যন্ত চলে গেছে, পাওয়ারকে আর বাড়ানো যাবে না। বাট আমি যদি কম্পিউটারের পারফরমেন্স বেটার করতে চাই, আমার এই সূত্রে ফ্রিকোয়েন্সিকে বাড়াইতে হবে না? একটু বলো। আমার ফ্রিকোয়েন্সিকে বাড়াইলেই তো আমার কম্পিউটারের পারফরমেন্স বাড়বে, এটা কি ক্লিয়ার সবাই? জি স্যার। এই সূত্রের মধ্যে ফ্রিকোয়েন্সিকে যদি বাড়াই কম্পিউটার পারফরমেন্স বাড়বে। এখন আমি যদি ফ্রিকোয়েন্সিকে বাড়াই, সাথে সাথে আমার পাওয়ারও বাড়বে না? জি স্যার, বেড়ে যাবে। পাওয়ারও বাড়বে। এখন আমি কি বললাম যে পাওয়ার একটা লিমিট পর্যন্ত পৌঁছে গেছে, এখন পাওয়ারকে আর বাড়ানো যাবে না। এখন যদি পাওয়ারকে আর না বাড়াইতে পারি, বাট আমার কম্পিউটারের পারফরমেন্সকে আমি স্টিল বেটার করতে চাই, তাহলে আমার তো ফ্রিকোয়েন্সি বাড়াইতে হবে। তখন আমরা ফ্রিকোয়েন্সিকে এমন ভাবে বাড়াই যেন পাওয়ার না বাড়ে। সেটার জন্য আমরা কি করি, যেহেতু ক্যাপাসিটিভ লোডটা হচ্ছে কনস্ট্যান্ট, ফ্রিকোয়েন্সিকে আমি বাড়াইতে চাই, তো তখন আমি ভোল্টেজকে এমন ভাবে কমায় অ্যাডজাস্ট করি যেন পাওয়ার না বাড়ে। এটা বুঝতে পারলাম?
দেখো আমার পাওয়ারকে আর বাড়ানো যাবে না, কারণ পাওয়ার বেশি বাড়লে আমার আইসি পুড়ে যেতে পারে, রেজিস্টার পুড়ে যেতে পারে, হ্যাং হয়ে যেতে পারে, স্লো হয়ে যেতে পারে। এই জন্য পাওয়ার আর বাড়ানো যাবে না, বাট স্টিল আমি কম্পিউটারের পারফরমেন্স বেটার করতে চাই। পারফরমেন্স বেটার করতে গেলে ফ্রিকোয়েন্সি বাড়াইতে হয়। তো এই জন্য যেন পাওয়ার না বাড়ে, এই জন্য ফ্রিকোয়েন্সিকে এমন ভাবে বাড়ানোর সাথে সাথে ভোল্টেজকে এমন ভাবে কমাই যেন পাওয়ারটা আর না বাড়ে। এটা কি বুঝতে পারলাম? তো রেসপন্স করবো, এটা কি বোঝা গেল? জি স্যার। ওকে, তো দেখো 1982 থেকে নিয়ে 2007 পর্যন্ত যে কম্পিউটারগুলো ছিল, প্রত্যেকটার পাওয়ার ঠিক রেখে পারফরমেন্স বাড়ানোর জন্য ভোল্টেজকে কমানো হতো। এখন এই ভোল্টেজকে কমাইতে 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 5 ভোল্টেজ থেকে 1 ভোল্টেজে নিয়ে চলে আসছে। ঠিক আছে, 5 ভোল্টেজ থেকে 1 ভোল্টেজে নিয়ে চলে আসছে। এখন ভোল্টেজকে যদি আর কমায়, রেজিস্টারগুলো এনাফ পাওয়ারই পায় না, ভোল্টেজই পায় না যে অ্যাক্টিভেট হবে। ঠিক আছে, মানে ও আর কমাইতে পারতেছে না ভোল্টেজকে। দেখো আমাদের আইডিয়াটা কি ছিল, যে পাওয়ারকে ঠিক রেখে আমি যদি কম্পিউটারের পারফরমেন্স বাড়াইতে চাই, মানে ফ্রিকোয়েন্সি বাড়াইতে চাই, তাহলে ভোল্টেজকে কমাইতে হবে। এমন ভাবে কমাও যেন ফ্রিকোয়েন্সি বাড়াইলেও পাওয়ার না বাড়ে। তো একটা সময় ভোল্টেজকে কমাইতে কমাইতে 1 ভোল্টেজে চলে আসলো। এখন দেখা গেল আর ভোল্টেজকে কমানো পসিবল না। তো এখন যদি ভোল্টেজকে কমানো আর পসিবল না হয়, তোমরা আমাকে বলো 2007 এর পর থেকে যে কম্পিউটার গুলো আসলো বা প্রসেসর গুলো আসলো, সেগুলো কি আগের থেকে বেটার হয়েছে নাকি হয় নাই? হুম? হয়েছে তো স্যার। হয়েছে। যদি হয়ে থাকে তাহলে এই সূত্র অনুযায়ী তারা পাওয়ারকে ঠিক রেখে কিভাবে কম্পিউটারের পারফরমেন্সকে বেটার করলো? স্যার ফ্রিকোয়েন্সি বাড়িয়ে স্যার। ফ্রিকোয়েন্সি বাড়ালে তো ভোল্টেজ কমাতে হবে, আর না হলে পাওয়ার বেড়ে যাবে। আর ভোল্টেজকে আর কমানো পসিবল না, তাহলে কিভাবে পারফরমেন্স বেটার করলো? স্যার লোড ক্যাপাসিটি বাড়িয়ে স্যার। না, ওইটা তো বাড়ালে পাওয়ার বাড়বে, ওটা তো হ্যাঁ হ্যাঁ, কম্পিউটার ওটা তো পারফরমেন্স বাড়বে না, ওটা তো হবে ফিক্সড। না। জি স্যার। এনি আইডিয়া কিভাবে? দেখো আমাদের শর্তগুলো কি, পাওয়ার আর বাড়ানো যাবে না। ঠিক আছে, প্রবলেমে কি পড়লাম, ভোল্টেজ আর কমাইতে পারতেছি না, তাহলে আমি ফ্রিকোয়েন্সিকে কিভাবে বাড়াবো? 2007 এর পর থেকে এখন পর্যন্ত যতগুলো কম্পিউটার ডেস্কটপ বা প্রসেসর এসেছে, তো সেগুলোতে তো পারফরমেন্স বেটার হয়েছে, তাহলে কিভাবে হইলো? তারা পাওয়ারকে বাড়ায় নাই, তারা ভোল্টেজকে কমায় নাই, স্টিল কম্পিউটারের পারফরমেন্সকে বেটার করেছে। কিভাবে? লোডের কিছু করছে স্যার? না, লোড তো ফিক্সড। আচ্ছা। আমি বলি যেটা করেছে, এইখানে যেটা দেখতেছি যে পাওয়ার ফিক্সড পরিমাণ হয়ে গেছে, পাওয়ারকে আর বাড়ানো যাবে না। ঠিক আছে, ভোল্টেজকে আর কমানো যাবে না, লোড ফিক্সড এমন হওয়ায় ফ্রিকোয়েন্সিকে আর টাচ করাই যাবে না, আর বাড়ানোই যাবে না, কারণ ফ্রিকোয়েন্সিকে এখন বাড়ালে ভোল্টেজ তো কমাতে পারতেছি না, পাওয়ার বেড়ে যাবে। তাহলে ফ্রিকোয়েন্সিকে না বাড়ায়ও তারা কম্পিউটারের পারফরমেন্স বেটার করলো কিভাবে, এটাই হচ্ছে কোয়েশ্চেন। তো অ্যান্সারটা হচ্ছে, এই যে পাওয়ারটা ছিল, আর এই পাওয়ারের জন্য, লিমিটেশনের জন্য, আর এই ভোল্টেজের জন্য যেই ফ্রিকোয়েন্সিটা আমি পাই, এইটা একটা সিঙ্গেল কোর প্রসেসরের ম্যাক্সিমাম পারফরমেন্স। ঠিক আছে, একটা সিঙ্গেল কোর জি স্যার। প্রসেসরের ম্যাক্সিমাম পারফরমেন্স। তো এখন আর একটা কোরকে ইমপ্রুভ করা পসিবল না, এখন ইমপ্রুভ করতে হলে কোর বাড়াইতে হবে। এরপর থেকেই আমাদের চলে আসলো না কোর i3, কোর i5, কোর i7, মানে মাল্টিপল প্রসেসর, ইউনি প্রসেসরে আর পারফরমেন্স বেটার করা পসিবল না। যেহেতু আমি পাওয়ার বাড়াইতে পারবো না, ভোল্টেজ কমাইতে পারবো না, আমি ফ্রিকোয়েন্সিও তাহলে বাড়াইতে পারতেছি না, আমি তো আর একটা প্রসেসরের পারফরমেন্স আর বাড়াইতেই পারতেছি না। এই জন্য তখন থেকে 2007 থেকে নিয়ে শুরু হইলো মাল্টিপল প্রসেসরের টেকনিকটা বা আইডিয়াটা। ঠিক আছে, তাহলে আমাদের দেখো পাওয়ার ওয়ালটা অ্যাকচুয়ালি কি বলতেছে, উই কান্ট রিডিউস ভোল্টেজ ফার্দার, আমরা ভোল্টেজকে আর রিডিউস করতে পারতেছি না, সো উই কান্ট রিমুভ মোর হিট, আমি যদি পারফরমেন্স বাড়াতে যাই হিটটা রিমুভার হচ্ছে না। তো এটাই ছিল পাওয়ার ওয়াল। তো ইউনি প্রসেসরে এটার প্রবলেমের সলিউশন পসিবল না, এটার অ্যান্সারটা হচ্ছে মাল্টি প্রসেসর। বুঝতে পারলাম? তাহলে পাওয়ার ওয়ালটা কি ক্লিয়ার? একটু রেসপন্স করবো। পাওয়ার ওয়াল নিয়ে কারো জি কোনো? স্যার। ওকে ফাইন, ওকে।
তাহলে আমরা নেক্সট পার্টে চলে আসতেছি। দেখো অ্যামডালস ল। আচ্ছা, ক্লাস রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ, অ্যামডালস ল। আচ্ছা, অ্যামডালস লতে আসার আগে পাওয়ার ওয়াল ব্যাপারে তোমাদের বলি। পাওয়ার ওয়াল ব্যাপারে এটা কিন্তু পুরোটাই হচ্ছে থিওরি, আর এখানে কোনো ইমেজ টিমেজ আঁকার কিছুই নাই। জাস্ট এই সূত্রটা লিখে এক্সপ্লেন করে দিবা যে কোন কাজটা কেন হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলাম? জি স্যার। ওকে, এখন আমরা অ্যামডালস লতে চলে আসলাম। অ্যামডালস ল, এখানে অনেক কিছু বুঝার আছে, এখানে একটা ম্যাথও আছে। প্রথমে সূত্রটা দেখি। টি ইমপ্রুভ ইজ ইকুয়াল টু টি এফেক্টেড বাই ইমপ্রুভমেন্ট ফ্যাক্টর প্লাস টি আনএফেক্টেড। এখন এখানে আমাদের কাছে সবগুলো টার্মই আননোন। টি ইমপ্রুভ কি, আর টি এফেক্টেড কি, টি আনএফেক্টেড কি, ইমপ্রুভমেন্ট ফ্যাক্টর কি। এখন এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এই ইমপ্রুভমেন্ট ফ্যাক্টরটা বের করতে হয়, আর বাকিগুলো ম্যাথে দেয়া থাকে। বাকিগুলো টার্ম দেয়া থাকলে আমাদের সূত্র থেকে ইমপ্রুভমেন্ট ফ্যাক্টর বের করা কোনো ব্যাপার না। বাট বাকিগুলো আমি বুঝবো কিভাবে, কোনটা কি দেয়া আছে। এখন ধরো আমি তোমাদেরকে বললাম যে কোনো একটা কাজ আমার করতে সময় লাগে 100 সেকেন্ড, ওটাকে 2 টাইমস ইমপ্রুভ করো। 2 টাইমস ইমপ্রুভ করা মানে কি? 100 সেকেন্ডের একটা কাজকে 50 সেকেন্ডে করা, তাই না? জি স্যার। এই জন্য কি করলাম, 2 টাইমস ইমপ্রুভ করতে বললে কি করব, 100 কে 2 দিয়ে ভাগ করে দিব। যে সময়টা পাবো সেটা হচ্ছে টাইম ইমপ্রুভ। বুঝতে পারলাম? টোটাল টাইমকে যদি যে পরিমাণ সময় আমি ইমপ্রুভ করতে যাই সেটা দিয়ে ভাগ করে দেই, তাহলে পাবো টাইম ইমপ্রুভ। আচ্ছা, এটা তো বুঝে গেলাম, ম্যাথ দেখলে আরো ক্লিয়ার হয়ে যাব। এখন আমরা চলে আসি টি এফেক্টেড কি আর টি আনএফেক্টেড কি। তোমাদেরকে আমি ক্যালকুলেটরে দুইটা সংখ্যা যোগ করার এক্সাম্পল দেখিয়েছিলাম না, মনে আছে? ইল্যাপস টাইম আর সিপিইউ টাইম বোঝাতে গিয়ে। জি স্যার। জি স্যার। সিপিইউ টাইম যেটা আছে সেটা হচ্ছে টাইম এফেক্টেড। মানে এক্স্যাক্টলি আমার দুইটা সংখ্যাকে যোগ করতে ওই ক্যালকুলেটরের কি পরিমাণ সময় লাগতেছে ওইটা হচ্ছে টাইম এফেক্টেড। ঠিক আছে? আর ইল্যাপস টাইম থেকে যদি সিপিইউ টাইমটাকে বাদ দিয়ে দেই, মানে বাকি যে সময়টা থাকে আইডল টাইম, ইনপুট আউটপুটের টাইম, ওই সময়গুলো হচ্ছে টাইম আনএফেক্টেড। আরেকটা কথায়, যেই সময়টাকে আমি আমার অ্যালগোরিদম দিয়ে বেটার করতে পারবো বা কম সময় নিয়ে আসতে পারবো, ওটাকে ইমপ্রুভ করতে পারবো, সেই সময়টা হচ্ছে টাইম এফেক্টেড। যেই সময়টাকে আমি কোনো ধরনের প্রোগ্রামিং অ্যালগোরিদম দিয়ে আমি কমাতে পারবো না, সেটা হচ্ছে টাইম আনএফেক্টেড। ধরো আমি ইনপুট আউটপুট দিতে আমি 10 সেকেন্ড সময় নিলাম, তো এই যে 10 সেকেন্ড সময় আমি নিচ্ছি ইনপুট দিতে, এটা কি কোনো অ্যালগোরিদম দিয়ে কমানো সম্ভব? না স্যার। কারণ আমি না, যতক্ষণ স্যার। মন না চায় আমি ইনপুট দিব না, আমি বসে থাকবো। বাট ধর আমি আজের এই বসে আছি, কোনো কাজ করতেছি না, আইডল টাইম। তো আইডল টাইমটাকে কিন্তু কোনো অ্যালগোরিদম দিয়ে ইমপ্রুভ করা পসিবল না। এগুলো হচ্ছে টাইম আনএফেক্টেড, মানে এগুলোকে কোনো অ্যালগোরিদম দিয়ে এফেক্ট করা যাবে না, আনএফেক্টেড। এগুলো ফিক্সড। আর যেটা ফিক্স না সেটা হচ্ছে টাইম এফেক্টেড। ধরো দুইটা সংখ্যাকে যোগ করতে ক্যালকুলেটরের যে সময় লাগতেছে এটা হচ্ছে এফেক্টেড টাইম। কারণ কি, ধরো আমি যদি একটা বেটার অ্যালগোরিদম নিয়ে আসি যেটা দিয়ে দুইটা সংখ্যাকে আরো ফাস্টার যোগ করা যাচ্ছে, তাহলে অবশ্যই সম্ভব করা যাবে। এটা হচ্ছে টাইম এফেক্টেড। তাহলে টাইম ইমপ্রুভ, টাইম এফেক্টেড, টাইম আনএফেক্টেড, তিনটা টার্ম কি বুঝতে পারলাম? জি স্যার। ওকে, এখন এই ম্যাথটা দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। বলতেছে মাল্টিপ্লাই অ্যাকাউন্টস ফর 80 সেকেন্ড বাই 100। মানে টোটাল জবটা হচ্ছে 100 সেকেন্ডের, তার মধ্যে মাল্টিপ্লাই করতে সময় লাগে 80 সেকেন্ড। টোটাল টাইমটা হচ্ছে 100 সেকেন্ড, তার মধ্যে মাল্টিপ্লিকেশনের কাজটা করতে আমার কম্পিউটারের 80 সেকেন্ড সময় লাগে। এখন বলো তো টাইম এফেক্টেড কত আর আনএফেক্টেড কত? স্যার 80 সেকেন্ড এফেক্ট। আর আনএফেক্টেড? 20 সেকেন্ড স্যার। আচ্ছা, যারা বললাম বুঝে গেলাম, এখন বাকি যারা আমি বুঝাই। টোটাল টাইমটা 100 সেকেন্ড, আর যেহেতু মাল্টিপ্লাই করতে আমার কম্পিউটারের 80 সেকেন্ড লাগতেছে, মাল্টিপ্লাইটা অবশ্যই এফেক্টেড টাইম, তাহলে 80 সেকেন্ড হচ্ছে এফেক্টেড টাইম। আর আনএফেক্টেডটা কি হলো? 100 মাইনাস 80, বাকিটা 20 হয়ে যেত স্যার। সেকেন্ড। হ্যাঁ, এখন দেখো কোশ্চেনে কি বলা আছে, হাউ মাচ ইমপ্রুভমেন্ট ইন মাল্টিপ্লাই পারফরমেন্স টু গেট 5x ওভারঅল। মানে আমি যদি 5x পরিমাণ সময় ইমপ্রুভ করতে চাই, তাহলে ইমপ্রুভমেন্ট ফ্যাক্টরটা কি হবে? পসিবল নাকি না? ইয়েস অর নো? তো 5x ইমপ্রুভ, টোটাল টাইমটা ছিল 100 সেকেন্ড,
টোটাল টাইমটা ছিল 100, আমি ইমপ্রুভ করতে চাই 5 টাইমস, তাহলে কি 100 কে 5 দিয়ে ভাগ করব, তাহলে টাইম ইমপ্রুভ কি হবে 100 ডিভাইড 5 হুইচ ইজ 20, রাইট? Yes, sir. Yes, sir. আর এখানে টাইম এফেক্টেড তোমরাই বললা যে 80, টাইম আনএফেক্টেড হচ্ছে 20, এন এর মান বের করতে হবে। এখন এন এর মান আমি যদি 20 কে এখানে বিয়োগ করে দেই, তাহলে 80 ডিভাইড n ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়, আর এন এর মান হয়ে যায় ইনফিনিটি বা নট পসিবল অ্যাকচুয়ালি। তাহলে ইনফিনিটি বা এন এর মান যদি নেগেটিভ আসে অথবা 0 আসে, এটা হচ্ছে ইমপ্রুভমেন্ট ফ্যাক্টর, একটা পজিটিভ ভ্যালু আসতে হবে, তাহলে আমি বলতে পারবো এন এর এই পজিটিভ ভ্যালুর জন্য এই পরিমাণ ইমপ্রুভ করা পসিবল। যেহেতু এখানে 5 টাইমস ইমপ্রুভ চেয়েছে, এখানে পসিবল না। বুঝতে পারলাম? জি স্যার, বুঝেছি। ওকে, এখন আরেকটা কোশ্চেন হতে পারে, এন এর মান ইমপ্রুভমেন্ট ফ্যাক্টর কত হইলে অ্যাটলিস্ট এটা পসিবল ছিল? দেখো এন এর মান যদি 80 হইতো, অ্যাটলিস্ট 80, আমরা ফ্র্যাকশনে কোনো মান নিচ্ছি না, নর্মাল মান রাখতেছি, এন এর মান যদি অ্যাটলিস্ট 80 হতো, তাহলে এইখান থেকে কি একটা 1 আসতো না? এই লেফট জি স্যার। 1 আসতো, তাহলে অ্যাটলিস্ট আমার এই টাইম ইমপ্রুভ যদি 21 হইতো, তাহলে ইমপ্রুভ করা পসিবল। বাট 20 যেহেতু, দেখো আমি টোটাল কাজটাকে 20 সেকেন্ডে করতে চাচ্ছি, আমার আনএফেক্টেড টাইমই 20 সেকেন্ড, আমি কিভাবে এই এফেক্টেড টাইমকে 0 সেকেন্ডে নিয়ে আসতে পারবো? ইজ দেয়ার এনি ওয়ে? নো স্যার। এটা তো এফেক্টেড টাইমটা, এটা হচ্ছে আনএফেক্টেড টাইমটা, আমি টোটাল কাজকেই 20 সেকেন্ডে করতে চাই, যেখানে আমার আনএফেক্টেড টাইম 20 সেকেন্ড, তাহলে আমি কিভাবে এই পুরো কাজটাকে 0 সেকেন্ডে করব? অ্যাটলিস্ট যদি আমাকে এইটাকে 1 সেকেন্ডে করতে দিত, টোটাল টাইম ইমপ্রুভটা 21 সেকেন্ড থাকতো, তাহলে আমি করতে পারতাম, তাই না? বুঝতে পারলাম? জি স্যার। ওকে, তাহলে এটাই ছিল অ্যামডালস ল। এই স্লাইডে আর কিছু নেই, জাস্ট দুইটা টপিকে আমাদের বাকি ছিল, পাওয়ার ওয়াল আর অ্যামডালস ল। এটা কি পারফেক্টলি বুঝতে পারলাম? জি স্যার। এটা বুঝে গেলে আমরা নেক্সট স্লাইডে চলে যাবো। আচ্ছা, এটা যেহেতু বুঝে গেলাম, এখন দেখো আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি, ওটা অফই করে দিলাম, এখানে চলে আসলাম। আমরা এরকম দেখেছিলাম তাই না লাস্ট ক্লাসে, একটা টেবিল যার মধ্যে থেকে অ্যারিথমেটিক, লজিক্যাল আমরা বুঝেছিলাম। আজকে আমরা ডেটা ট্রান্সফার দেখব আর কন্ডিশনালটা দেখার চেষ্টা করব, ঠিক আছে? এখন জাস্ট কোড থেকে, মিপস কোড থেকে কি করব আমরা, সরি সি কোড থেকে মিপসে কনভার্ট করব। এখন প্রথম দুইটাই হচ্ছে ডেটা ট্রান্সফারের লোড ওয়ার্ড, স্টোর ওয়ার্ড, এগুলো কিভাবে কাজ করে ইন ডিটেলস আমরা বুঝবো, এগুলো বুঝতে যথেষ্ট সময় লাগবে, ঠিক আছে? এখন এখানে প্রথম এখানে চলে আসি যে এখানে একটা থিওরি আছে, জাস্ট জেনে রাখি কি হোয়াট ইজ স্পিলিং রেজিস্টার। স্পিলিং রেজিস্টার মানে হচ্ছে রেজিস্টার গুলোকে খালি করা, ঠিক আছে? খালি করে ওই ভ্যালুগুলোকে স্ট্যাকে রাখা। জাস্ট এটা জেনে রাখি ডেফিনেশনটা, পরে এটা নিয়ে আমরা কথা বলবো, কারণ এটা আমরা যখন ফাংশন করব তখন এটা আমাদের কাজে লাগবে, তখন এটা আবার বুঝবো যে স্পিলিং রেজিস্টারটা কি। এখন এখানে চলে আসি, আমরা অ্যারে নিয়ে কাজ করব, ডেটা ট্রান্সফার। প্রথম যে কোডটা দেয়া আছে দেখো, a of 12 is equal to h plus a of 8, এটা কি দেখা যাচ্ছে স্লাইডে? জি স্যার। জি স্যার। a of 12 is equal to h plus a of 8, এই সি কোডটা দেখে বুঝতেছি না এমন কেউ আছে যে এই সি কোডটা দেখে বোঝা যাচ্ছে না যে এখানে কি কাজ হচ্ছে? এমন কেউ আছে? আচ্ছা, না, তাহলে সবাই অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি যে এখানে কি কাজ হচ্ছে। এখন এটার সলিউশন বোঝার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে যে লোডার ইনস্ট্রাকশন কিভাবে কাজ করে, স্টোরওয়ার্ড ইনস্ট্রাকশন কিভাবে কাজ করে, তারপর আমাদের বুঝতে হবে যে এখানে অ্যারে গুলো অ্যাকচুয়ালি ইন্ডেক্সিং গুলো কিভাবে হয়, অফসেট কি, এগুলো বুঝতে হবে। এগুলো আমরা একটা ওয়ার্ড ফাইলের সাহায্যে বুঝবো, ঠিক আছে? তো আপাতত আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করে নিচ্ছি। আচ্ছা, তো এই ওয়ার্ড ফাইলে দেখো প্রথমে কি বলা আছে, সাইজ অফ এ রেজিস্টার ইন মিপস, ঠিক আছে? আমাদের যে মিপস আর্কিটেকচারের মধ্যে আমরা যে রেজিস্টার গুলো লাস্ট ক্লাসে দেখলাম, সরি লাস্ট ক্লাসের আগের ক্লাসে, যে S0 রেজিস্টার, T0 রেজিস্টার, S1 রেজিস্টার, এগুলো এক একটা রেজিস্টারের সাইজ হচ্ছে 32 বিট, ঠিক আছে? আর 32 বিটকে আমরা বলতে পারি 4 বাইট বা 1 ওয়ার্ড, ঠিক আছে? 1 ওয়ার্ড ইনফরমেশন। এখন আমাদের যদি এরকম একটা ভেরিয়েবলে ইন্ট a is equal to 20 থাকে, এটাকে আমরা তো কোনো একটা রেজিস্টারে লোড করতে পারি, তাই না? তো ওই রেজিস্টারে একটা ইন্টিজার সংখ্যা যখন রাখি, ওইটা অ্যাকচুয়ালি একটা 32 বিট একটা সংখ্যা থাকে। ফর এক্সাম্পল আমি যদি এরকম বলি যে $S1 এর মধ্যে a আছে,
$S1 এর মধ্যে A আছে, এর মানে কি $S1 এর মধ্যে 20 আছে না? তো এই ইন্টিজার সংখ্যার যে ভ্যালুটা, এটা অ্যাকচুয়ালি $S1 এ কত বিটে আছে? 32 বিটে আছে, অথবা 4 বাইটে আছে, অথবা একটা ওয়ার্ডে আছে। ঠিক আছে, একটা ইন্টিজার তাহলে 32 বিট পরিমাণ সমান জায়গা নেয়। এখন ধরো আমার একটা অ্যারে আছে int a is equal to 100, একটা অ্যারে আছে int a 100। এখন এই যে অ্যারেটা এখানে আছে, এখানে ইন্ডেক্স কত থেকে কত পর্যন্ত আছে বলো তো? 0 থেকে 99 না? জি নাকি স্যার। count করবো? 0 থেকে 99 পর্যন্ত ইন্ডেক্স আছে। এখন ধরো আমি তোমাদেরকে বললাম যে আমি এটার কোন একটা ইন্ডেক্সে ট্রাভার্স করতে চাই, কোন একটা ইন্ডেক্সে যেতে চাই, আমি কি ডিরেক্টলি এর পর ইন্ডেক্সটা লিখে চলে যাই না? A2 A3 এরকম করে ইন্ডেক্স নাম্বার লিখে ইন্ডেক্সে ভিজিট করতে জি ডিরেক্টলি স্যার। পারি, জি স্যার। ডিরেক্টলি পারি। আচ্ছা এখন দেখো, আমি যদি বলি যে ধরো আমার অ্যারেটা দেখতে, ওই 100 সাইজের অ্যারেটা দেখতে হচ্ছে এইরকম, যেখানে ইন্ডেক্স 0 থেকে নিয়ে ইন্ডেক্স 99 পর্যন্ত আছে। ঠিক আছে, ধরো ইন্ডেক্স 0 তে ভ্যালু আছে 21 এ আছে 32 তে আছে 7, এইরকম 98 এ 2, 99 এ 4, এইরকম। এখন এখানে একটা অফসেট বলে একটা কথা আছে। ইন্ডেক্স আর ভ্যালু তো বুঝতে পারলাম, ইন্ডেক্স একটা জিনিস, ভ্যালু আরেকটা জিনিস। আর এখন আমাদের যে জিনিসটা নতুন জানতে হবে সেটা হচ্ছে অফসেট। অফসেট কি? অফসেট হচ্ছে ইন্ডেক্স ইনটু 4। মনে রাখবো, অফসেট হচ্ছে ইন্ডেক্স ইনটু 4। ইন্ডেক্স ইনটু 4 কেন? আমাদের এক একটা 4 বাইট। অ্যারের মধ্যে, একটা ইন্টিজার অ্যারের মধ্যে এক একটা ভ্যালু কি এক একটা ইন্টিজার ভ্যালু না? ধরো একটা ইন্টিজার অ্যারেতে 100টা ভ্যালু আছে 0 থেকে 99 নাম্বার ইন্ডেক্সে। প্রত্যেকটা ইন্ডেক্সে যে ভ্যালুগুলো আছে প্রত্যেকটা ইন্টিজার ভ্যালু না? জি জি স্যার। স্যার। ইন্টিজার ভ্যালু। আর একটা ইন্টিজার ভ্যালু কি একটা রেজিস্টারে রাখি আমরা, আর এক একটা রেজিস্টারের সাইজ কি 32 বিট, মানে 4 বাইট জায়গা নিবে না আমার মেমোরিতে? জি স্যার। আর মেমোরি গুলো হচ্ছে আমাদের বাইট অ্যাড্রেসেবল, মানে মেমোরির যে অ্যাড্রেস গুলো দেওয়া থাকে সেটা বাইটে দেওয়া থাকে। এই জন্য আমরা যদি 0 নাম্বার ইন্ডেক্সে ভিজিট করতে চাই, অ্যাকচুয়ালি কি 0 নাম্বার ইন্ডেক্সের যে অ্যাড্রেস আছে তার সাথে অফসেটকে যোগ করে সেখানে আমরা পৌঁছাইতে পারি। অফসেটটা হচ্ছে মানে আমাদের 0 নাম্বার ইন্ডেক্স থেকে ডিস্টেন্স, 0 নাম্বার ইন্ডেক্স থেকে এই পরিমাণ ডিস্টেন্সে ওই নাম্বার ইন্ডেক্সটা আছে। দেখো 0 নাম্বার ইন্ডেক্স থেকে 0 নাম্বার ইন্ডেক্স কত দূরত্বে আছে? 0 দূরত্বে আছে না? 0 ইন্টু 4। জি স্যার। আচ্ছা, 0 নাম্বার ইন্ডেক্স থেকে 1 নাম্বার ইন্ডেক্স কত দূরত্বে থাকবে? 4 ডিস্টেন্সে থাকবে না? 4 বাইট। জি স্যার। তো 0 নাম্বার ইন্ডেক্স থেকে 1 নাম্বার ইন্ডেক্স যে 4 বাইট ডিস্টেন্সে আছে সেটা অফসেট দিয়ে বোঝা যায়। এই যে অফসেট 1 ইন্টু 4, এটার মান কত হবে? 4। তাহলে আমি কি বলতে পারি? 0 নাম্বার ইন্ডেক্স থেকে 1 নাম্বার ইন্ডেক্স 4 ঘর ডিস্টেন্স, সরি 4 বাইট ডিস্টেন্সে আছে। আবার 0 নাম্বার ইন্ডেক্স থেকে 2 নাম্বার ইন্ডেক্স কত বাইট ডিস্টেন্সে আছে? 2 ইন্টু 4, 8 বাইট ডিস্টেন্সে 8 বাইট স্যার। এইরকম। তাহলে আমি যদি তোমাদেরকে বলি যে 0 নাম্বার ইন্ডেক্স থেকে 98 নাম্বার ইন্ডেক্সটা কত বাইট ডিস্টেন্সে আছে, তাহলে সেটার অ্যান্সারটা কি? 98 ইন্টু 4, অথবা 98 নাম্বার ইন্ডেক্সের অফসেট পরিমাণ ডিস্টেন্সে আছে। আচ্ছা, এখন এইটার জন্য আমার 0 নাম্বার ইন্ডেক্সটাকে জানা দরকার না? স্যার কোনটার জন্য? ইয়েস স্যার। কোন একটা ইন্ডেক্সে পৌঁছানোর জন্য আমি সবগুলো তো বলতেছি 0 নাম্বার থেকে এত দূরত্বে আছে, 0 নাম্বার থেকে এত দূরত্বে আছে। তো যে কোনোটা যাওয়ার জন্য আমার 0 নাম্বার ইন্ডেক্সের অ্যাড্রেস তো জানা দরকার, তাই না? সেটা না জানলে আমি তার থেকে কত ডিস্টেন্সে যাইতে হবে জানবো কিভাবে, তাই না? আচ্ছা তাহলে হ্যাঁ স্যার। এখন ফর এক্সাম্পল ধরো একটা অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সের অ্যাড্রেসটা হচ্ছে 2000, তাহলে 1 নাম্বার ইন্ডেক্স 2004, তাই না? জি স্যার। 2 নাম্বারটা 2008। এইটুকু পার্ট কি ক্লিয়ার সবাই এখন? জি স্যার। আচ্ছা, তাহলে আমি যদি বলি যে 1 নাম্বার ইন্ডেক্সটা হচ্ছে বেস অ্যাড্রেস, সরি, প্লাস অফসেট। এটা অফসেট করে পাওয়া যায়, এই যে দেখো, ধরো বেস অ্যাড্রেস হচ্ছে 2000, যেটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্সের অ্যাড্রেস, বেস অ্যাড্রেস, প্লাস অফসেটটা কি 0 নাম্বার ইন্ডেক্সের জন্য অফসেটটা কি 0 ইন্টু 4 না? 0 into 4। এটা তো 2000ই পাচ্ছি, দেখো। আচ্ছা,
এখন 2004 এর জন্য বেজ অ্যাড্রেস কি? স্টিল 2000। বেজ অ্যাড্রেসটা সবসময় মনে রাখবো, এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্সের অ্যাড্রেস। আর এটাই আমরা জানি, বাকি ইন্ডেক্সের অ্যাড্রেস গুলো আমরা কখনোই জানি না। আমরা সবসময় একটা অ্যারের বেজ অ্যাড্রেসটাই জানি। বেজ অ্যাড্রেস মানে হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্সের অ্যাড্রেস। তাহলে 2004 এটা হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্সের অ্যাড্রেস, বাট এটা বের করব কিভাবে? 2000 প্লাস অফসেট। অফসেট কি হবে? 1 নাম্বার ইন্ডেক্সের 1 জন্য 1 * 4 না? 1 * 4, হ্যাঁ। এই যে দেখো 1 নাম্বার ইন্ডেক্সের জন্য অফসেটটা হচ্ছে 1 * 4। তাহলে কি আমি বলতে পারি না এটা 2004 চলে আসলো? সিমিলারলি আমি যদি তোমাদেরকে বলি যে একটা অ্যারের 12 নাম্বার ইন্ডেক্সের অ্যাড্রেসটা কি, একটা অ্যারের 12 নাম্বার ইন্ডেক্সের অ্যাড্রেসটা কি, এ অফ 12 এর অ্যাড্রেসটা কি, এটা যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি এ অফ 12 এর অ্যাড্রেসটা কি, তোমরা কিভাবে বের করবা? 2000 2000 প্লাস 2000 plus 2048। 12 ইন্টু 4, রাইট? 2048 এটা, তাই না? এখন এটার জন্য আমার দরকার কি? বেজ অ্যাড্রেসটা জানা, তাই না? জি স্যার। অ্যারের যে কোনো ইন্ডেক্সে ট্রাভার্স করার জন্য আমার বেজ অ্যাড্রেসটা জানতে হবে, তাই না? ওকে, এখন আমি যদি তোমাদেরকে বলি যে বেজ অ্যাড্রেসটা আমি তোমাদেরকে বলে দিলাম, তাহলে কি যে কোনো ইন্ডেক্সে ভিজিট করতে পারবো না বেজ অ্যাড্রেসের সাথে যোগ করে অফসেটকে? এটা কিন্তু 12 নম্বর ইন্ডেক্সের জন্য অফসেট, তাই না? 12 নম্বর ইন্ডেক্সের জন্য অফসেট হইতো না এটা? রেসপন্স করো। জি স্যার। তাহলে আমরা তো এটা বলতেই পারি যে আমরা যে কোনো একটা ইন্ডেক্সে ট্রাভার্স করার জন্য আমাদের বেজ অ্যাড্রেসটা দরকার। বেজ অ্যাড্রেসটা যদি আমাদেরকে বলে দেওয়া হয়, তার সাথে আমরা অফসেট যোগ করে করে আমরা ওই অ্যাড্রেসে বা ওই ইন্ডেক্সে পৌঁছাইতে পারবো। এখন আমরা চলে আসি লোড ওয়ার্ড স্টোর ওয়ার্ড ইনস্ট্রাকশন গুলো কি। এখন লোড ওয়ার্ড ইনস্ট্রাকশনটা হচ্ছে ডেটা ফ্রম মেমোরি টু রেজিস্টার, মানে মেমোরি বা অ্যারে থেকে কপি করে রেজিস্টারে নিয়ে আসবে, এটাকে বলে লোড ওয়ার্ড। এটা হচ্ছে আরেকটা নাম হচ্ছে রিড, মানে লোড ওয়ার্ডকে আমরা রিড করার ক্ষেত্রে কাজে লাগাই। স্টোর ওয়ার্ড হচ্ছে ডেটা ফ্রম রেজিস্টার টু মেমোরি, মানে রেজিস্টার থেকে নিয়ে মেমোরিতে গিয়ে রাখে, মানে অ্যাড্রেসে গিয়ে রাখে, এটা হচ্ছে রাইট। এখন আমি তোমাদেরকে দুইটা অপারেশন দিয়ে রিড রাইট বুঝাচ্ছি। বি একটা ভেরিয়েবলের মধ্যে এ অফ 10 রাখলাম, এটা আমি কি অ্যারের একটা ইন্ডেক্সের ভ্যালু একটা ইন্টিজার একটা ভেরিয়েবলে রাখতেছি না? আচ্ছা হ্যালো, আজান দিচ্ছে, আমি কি 2 মিনিট ওয়েট করব? জি স্যার, 2 মিনিট জি wait স্যার। করুন। আচ্ছা ওকে, ঠিক আছে।
হ্যালো, কথা শোনা যাচ্ছে আমার? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা আমরা যেখানে ছিলাম সেখানে ব্যাক করি। অফসেট, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে একটা অ্যারের ধরো 10 নম্বর ইন্ডেক্সের ভ্যালু বি একটা ভেরিয়েবলের মধ্যে আমি রাখতেছি, ঠিক আছে? তো এটা দেখে কি মনে হচ্ছে যে একটা অ্যারের ইন্ডেক্সের ভ্যালু একটা ইন্টিজার ভেরিয়েবলের মধ্যে রাখতেছি না? তো রেসপন্স করব। জি স্যার। আচ্ছা, একটা ইন্টিজার ভেরিয়েবলের মানটাকে অ্যাকচুয়ালি একটা রেজিস্টারে রাখি না? হ্যাঁ স্যার। তাহলে আমি কি, আর অ্যারে যেটা থাকে, অ্যারে ডিক্লেয়ার করা থাকে হচ্ছে র্যামের মধ্যে, মানে মেমোরির মধ্যে, তাহলে আমি কি এটা বলতে পারি না যে একটা মেমোরি থেকে রেজিস্টারে কপি হচ্ছে? জি স্যার, একটা মেমোরি থেকে রেজিস্টার কপি হচ্ছে। আর আমি কি বলতে পারি না অ্যারের 10 নম্বর ইন্ডেক্সের ভ্যালুটাকে আমার রিড করা দরকার, তারপর বিতে রাখতে হবে, তাই না? তাহলে এটা হচ্ছে রিড বা লোড ওয়ার্ড। তাহলে এই কাজটা করার জন্য আমার লোড ওয়ার্ড দরকার। এখন আমি যদি এটা হচ্ছে লোড ওয়ার্ড আর কি। এর মধ্যে যে ভ্যালুটা রাখতেছি এটা হচ্ছে জি। লোড করতেছি, মেমোরি টু রেজিস্টার, রেজিস্টারের মধ্যে লোড করতেছি। এখন যদি আমি উল্টাটা করি, এটা করি, একটা রেজিস্টারের মান নিয়ে অ্যারেতে রাখতেছি না? হ্যাঁ স্যার। তাহলে এটাকে আমি বলতে পারি না রেজিস্টার টু মেমোরি? রেজিস্টার টু এটা হচ্ছে মেমোরি, হ্যাঁ হ্যাঁ। স্টোর ওয়ার্ড। রাইট করতেছি না, একটা অ্যারের মধ্যে ভ্যালু রাখতেছি না, মানে কি রাইট করতেছি। এখানে দেখো এর 10 নম্বর ইন্ডেক্সে আমি ভ্যালু রাইট করতেছি, এই জন্য স্টোর ওয়ার্ড। এর 10 নম্বর ইন্ডেক্সের ভ্যালু রিড করে বিতে রাখতেছি, লোড ওয়ার্ড। বুঝতে পারলাম? ক্লিয়ার? লোড ওয়ার্ড, স্টোর ওয়ার্ড। Yes, sir. আচ্ছা, এখন আমরা একটু দেখবো লোড ওয়ার্ড স্টোর ওয়ার্ডকে লিখতে হয় কিভাবে। দেখো লোড ওয়ার্ড স্টোর ওয়ার্ডকে লিখতে হয় কিভাবে। দেখো লোড ওয়ার্ড বা স্টোর ওয়ার্ড যে ইনস্ট্রাকশনটাই লিখি না কেন, ফরম্যাটটা হচ্ছে প্রথমে একটা রেজিস্টার লিখবো, তারপরে অফসেট লিখবো, তারপর ব্র্যাকেটে বেজ অ্যাড্রেস অফ অ্যারে লিখবো। ফরম্যাটটা কি আবার বলতেছি, লোড ওয়ার্ড অথবা স্টোর ওয়ার্ড যেটাই লিখি না কেন, প্রথমে লিখবো একটা রেজিস্টার, ঠিক আছে? প্রথমে লিখবো একটা রেজিস্টার, তারপরে লিখবো অফসেট, তারপরে লিখবো বেজ অ্যাড্রেস অফ অ্যারে। বুঝতে পারলাম? এখন আমি একটা লোড ওয়ার্ড আর একটা স্টোর ওয়ার্ড একটা ইনস্ট্রাকশন লিখেছি, এটা এটা কি বোঝাচ্ছে আমি দেখাচ্ছি। দেখো ফর এক্সাম্পল লোড ওয়ার্ড T08S0। এখন ধরো S0 হচ্ছে আমার এই যে এ অ্যারেটা আছে এটার বেজ অ্যাড্রেস আছে S0 এর মধ্যে, অথবা আমি বলতে পারি এ অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সের অ্যাড্রেস, 0 নাম্বার ইন্ডেক্সের অ্যাড্রেস S0 তে আছে, অথবা এ অ্যারের বেজ অ্যাড্রেসটা S0 তে আছে। এখন আমি যদি এরকম লিখি বেজ অ্যাড্রেসের সাথে 8 যোগ করে T0 এর মধ্যে রাখতেছি, বেজ অ্যাড্রেসের লোড ওয়ার্ড মানে কি রিড করা, এই অ্যাড্রেসকে রিড করে রেজিস্টারে রাখা। তাহলে T0 এর মধ্যে অ্যাকচুয়ালি কি A(2) এর ভ্যালুটা রাখতেছি না? এখানে 8 মানে অফসেট, এখানে 8 যদি অফসেট হয় তাহলে কত নাম্বার ইন্ডেক্সের ভ্যালু T0 তে যাচ্ছে বলো তো? 2 নাম্বার না? জি স্যার। দেখো 8 যদি অফসেট হয় তাহলে অ্যাকচুয়ালি 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা T0 তে যাচ্ছে। আচ্ছা, এখন একটা স্টোর ওয়ার্ড ইনস্ট্রাকশন লিখলাম, সেম ইনস্ট্রাকশন লিখলাম, 4S0 লিখলাম। এখন এখানে কি এই অফসেটের সাথে বেজ অ্যাড্রেস যোগ হবে, যোগ হয়ে যে অ্যাড্রেস হবে সেইখানে গিয়ে T0 এর ভ্যালু রাখবে। স্টোর ওয়ার্ড মানে কি অ্যারেতে রাখা। তাহলে A1 এর মধ্যে T0 এর ভ্যালু রাখতেছি, তাই না? যেহেতু এখানে হচ্ছে 4। এটা কি বুঝতে পারলাম? স্যার লাস্টেরটা বুঝি না, আরেকবার স্যার। স্টোর ওয়ার্ড মানে কি একটা অ্যারের মধ্যে ভ্যালু রাখা, স্টোর ওয়ার্ডের মানে হচ্ছে রেজিস্টার টু মেমোরি, রেজিস্টার থেকে মেমোরিতে রাখা, এই রেজিস্টারের ভ্যালু এই মেমোরিতে রাখবো। এই মেমোরি অ্যাড্রেসটা তাহলে কি অ্যারের 1 নাম্বার ইন্ডেক্স না? এই 4 দেখে বোঝা যাচ্ছে না এটা 1 নাম্বার ইন্ডেক্স? এই 4 জি স্যার। অফসেট, তাই না? এটা তো অফসেট, আর ব্র্যাকেটের মধ্যে থাকে বেজ অ্যাড্রেস অ্যারে। আচ্ছা, এখন ধরো তোমাদেরকে আমি বললাম যে অ্যারের 12 নাম্বার ইন্ডেক্সের অ্যাড্রেসটা কি হবে, তাহলে তোমরা কি বলবা? ধরো আমি বলে দিলাম যে এ অ্যারের বেজ অ্যাড্রেসটা আছে $S0 তে, অথবা 0 নাম্বার ইন্ডেক্সের অ্যাড্রেসটা আছে $S0 তে। তাহলে এ অ্যারের 12 নাম্বার ইন্ডেক্সকে কি আমরা এটা বলতে পারবো যে এটা হচ্ছে $S0 এর সাথে আমরা যদি 12 নাম্বার ইন্ডেক্সের অফসেটকে যোগ করি তাহলেই পাবো, তাই না? 12 নাম্বার ইন্ডেক্সের অফসেটটা কি বলো তো? স্যার 12 into 4।
12 ইন্টু 4, 12 ইন্টু 4 এর মানে কি 48 না? তাহলে অফসেটের সাথে বেজ অ্যাড্রেস যোগ হয়ে কিন্তু অ্যারের ইন্ডেক্সটা আমরা ট্রাভার্স করি। তা আমাদের এই লোডার স্টোরার ইনস্ট্রাকশনের মধ্যে সবসময় এই দুইটা যোগ হয়, বেজ অ্যাড্রেস আর অফসেটের সবসময় যোগ হয়, যোগ হয়ে অ্যারের ইন্ডেক্সটা বুঝতে পারি যে কোন ইন্ডেক্সটা হবে। ঠিক আছে, এখন আমাদের কোডটা হচ্ছে এইটা, এটাই কি ছিল একটু দেখি। না, আমাদের কোডটা যেটা ছিল সেটা সলিউশনটাই আগে আমরা এখানে দেখি। এই যে এই কোডটা a of 12 is equal to a of h plus h plus a of 8। ঠিক আছে, এই যে কোডটা আছে এটা দেখে আমাকে বলো তো যে এখানে কোথায় রিডের কাজ হচ্ছে আর কোথায় রাইটের কাজ হচ্ছে, একটু রেসপন্স করে জানাও তো। অ্যারের কোন ইন্ডেক্স, অ্যারের দুইটা ইন্ডেক্সের মান এখানে দেওয়া আছে 12 আর 8, এখানে 12 আর 8 এর মধ্যে কোনটায় রিড হচ্ছে কোনটায় রাইট হচ্ছে বলো তো। আচ্ছা আমাকে এটা বলো, অ্যারের 8 নাম্বার ইন্ডেক্সে কোনো কিছু কি রাখতেছি, রাইট করতেছি? নো স্যার। তাহলে অবশ্যই এটা রিড হচ্ছে। জি স্যার। আচ্ছা এটা রিড হচ্ছে, ওকে ফাইন। তাহলে এইচ এর মান তো একটা নরমাল ভেরিয়েবলের মান, তাহলে কি আমি এটা বলতে পারি যে অ্যারের 8 নাম্বার ইন্ডেক্সের মানটাকে রিড করব, তাকে এইচ এর সাথে যোগ করব, দেন যোগফলের মানটা তারপর স্টোর a of করব স্যার। 12 এ রাইট করব। ইয়েস স্যার। রাইট করা মানে স্টোর করা। স্টোর করা স্যার। তাহলে a of 12 এ স্টোর ওয়ার্ড আর a of 8 এর জন্য লোড ওয়ার্ড, রাইট? এটা বোঝা গেল? জি স্যার। এখন দেখো কোশ্চেনে কি বলা আছে, অ্যাজিউম ভেরিয়েবল h is associated with register s2, মানে ভেরিয়েবল h এর মানটা রেজিস্টার s2 তে রাখতে হবে, and the base address of the array is in $s3। $s3 এর মধ্যে এই অ্যারের বেস অ্যাড্রেস আছে। হোয়াট ইজ দ্য MIPS অ্যাসেম্বলি কোড ফর দ্য সি অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট বিলো। এখন এই স্টেটমেন্টটা দেয়া আছে। এখন দেখো প্রথমে আমি কি করব, a of 8 এর মানটা যেটা মেমোরিতে আছে ওটা রিড করে একটা রেজিস্টারে নিয়ে আসতে হবে না? তারপর ওই রেজিস্টারের সাথে h কে যোগ করতে হবে না? তো রেসপন্স করব। জি স্যার। তাহলে a of 8 কে দেখো, এটাকে আমরা একটা রেজিস্টারে নিয়ে আসবো, এই জন্য একটা টেম্পোরারি রেজিস্টার লিখলাম, যেহেতু লোড ওয়ার্ড ইনস্ট্রাকশনের ফরম্যাটটা কি দেখো, লোড ওয়ার্ড ইনস্ট্রাকশনের ফরম্যাট হচ্ছে প্রথমে রেজিস্টার, তারপর অফসেট আর বেস অ্যাড্রেস ব্র্যাকেটে। তাহলে প্রথমে রেজিস্টার লিখলাম। এখন 8 নাম্বার ইন্ডেক্সে যাওয়ার জন্য অফসেট কত হবে? 8 ইনটু 4 না? জি স্যার 32। তাহলে 32, আর এখানে অ্যারের বেস অ্যাড্রেসটা লিখে দিলাম $s3। তাহলে এখানে হচ্ছে কি 8 নাম্বার ইন্ডেক্সের মানটা T0 তে চলে আসতেছে, মানে এই লাইনটার মানে হচ্ছে T0 রেজিস্টারের মান হচ্ছে 8 নাম্বার অ্যারের ইন্ডেক্সের মান। এখন আমার করতে হবে কি, T0 এর সাথে h এর মানকে যোগ করতে হবে না? তো রেসপন্স করব। এখন h এর মানটা আছে s2 তে, তাহলে দেখো অ্যাড ইনস্ট্রাকশনের মাধ্যমে s2 আর T0 কে যোগ করে T0 তে রাখলাম। তাহলে এখন ফাইনালি আমার T0 এর মধ্যে কি আছে, h plus a of 8। ইয়েস স্যার। আচ্ছা এখন স্টোর ওয়ার্ড ইনস্ট্রাকশনে আমার কি করতে হবে, a of 12 এর মধ্যে এই যোগফলটা যেটা T0 তে আছে সেটা রাখতে হবে। তাহলে স্টোর ওয়ার্ড ইনস্ট্রাকশনের ফরম্যাটও কিন্তু সেম, আগে প্রথমে রেজিস্টার লিখবো, তারপর অফসেট আর বেস অ্যাড্রেস অফ অ্যারে। তাহলে প্রথমে রেজিস্টারটা লিখলাম যার মানটা আমি রাখতে চাই অ্যারেতে T0, তারপরে আমি 12 নম্বর ইন্ডেক্সে যেতে চাইলে আমার অফসেট কি, 12 ইনটু 4 4 48, 48, তারপর এখানে হচ্ছে বেস অ্যাড্রেস অফ অ্যারে। তাহলে এই যে তিনটা ইনস্ট্রাকশন দিয়ে এই কোডটার মিক্স কোডে কনভার্সনটা হইলো, এটা কি পারফেক্টলি বুঝতে পারলাম? ইয়েস স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আমি এখানে স্যার টেম্পোরারি যে স্যার ভেরিয়েবলটা নিলাম স্যার, ওটা স্যার T0 কি সবসময় থাকবে? আমি যদি T1 ইউজ করি? কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা আর কারো কোনো কোশ্চেন যেহেতু নাই, তোমরা এটা খাতায় সলিউশন করে আমাকে জানাও। এই যে দেখো ওয়ার্ড ফাইলে দেখা যাচ্ছে এটা, আমি স্ক্রিনশটটা একটু স্টপ করে শুধু ওয়ার্ড ফাইলটা দিয়ে দিচ্ছি। তারা এই ওয়ার্ড ফাইলের শেষে যেটা আছে h is equal to 230, ঠিক আছে, h is equal to 230, a of 10 is equal to h plus b of I।
এটা একটু করে দেখাও তো। এটা করতে কি একটু সমস্যা হবে, সেই সমস্যার সমাধানও আমি দিব, চিন্তা লাস্টেরটা করো। হুম। লাস্টেরটা করতে সমস্যা হবে। কঠিন সহজ যাই হোক, এটাকে করো। h ইজিক্যাল টু 230 আছে, আর a অফ 10 ইজিক্যাল টু h প্লাস b অফ I আছে। এখন আমি তোমাদেরকে বলে দেই যে h আছে ডলার এস টু তে। দাঁড়া, কোশ্চেনটা আমি এখানে একটু নিচে বলে দিই কোনটা কোন রেজিস্টারে আছে। h আছে হচ্ছে, সরি স্মল h হবে, h আছে ডলার এস টু তে, ঠিক আছে। তারপর হচ্ছে এ অ্যারের বেজ অ্যাড্রেস, অ্যাড্রেস আছে ডলার এস থ্রি, ঠিক আছে। আর হচ্ছে বি এর বেজ অ্যাড্রেসটা আছে হচ্ছে ডলার এস ফোর। তারপর হচ্ছে আই আছে ডলার এস জিরো। এটা একটু করে দেখাও তো, ঠিক আছে। তোমাদেরকে লাস্ট ক্লাসের আগের ক্লাসে শিফট লেফট লজিক্যাল, শিফট রাইট লজিক্যাল, এটা কি দেখানো হয়েছিল না? জি স্যার, দেখানো হয়েছিল। ওকে ওকে, জি স্যার। ওটা ইউজ করতে হবে এখানে, ঠিক আছে। কখন কোথায় করতে হবে একটু পরে বলবো আমি। তোমরা করো, করতে গেলে আটকালেই আমি তখন বলবো যে এখানে করতে হবে। তোমরা এটা করো, ট্রাই করো। আপাতত যা বুঝো সেটাই লিখো। শিফট লেফট লজিক্যাল করতে হবে, এটা মাথায় না আসলে কোনো সমস্যা নেই, যেভাবে যতটুকু বুঝো এটা করলেই হবে। আচ্ছা, কেউ ট্রাই করলাম কত দূর? আমি আরো 2-3 মিনিট সময় দিচ্ছি, টাইম নাও, তারপর পরে আমাকে জানাও।
স্যার হ্যাঁ স্যার স্যার যে আগেরটা যেটা ছিল আপনি স্যার যেটা এক্সাম্পল দেখিয়েছিলেন স্যার, ওইটার মধ্যে স্যার মানে লোড ওয়ার্ড যেটা ছিল স্যার তার মধ্যে হচ্ছে মানে এর মধ্যে স্যার একটা ডিজিট ছিল, বাট এখানে তো স্যার এর মধ্যে আইডিয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই এখানে জন্য এসে একটু তোমরা প্রবলেম আটকাবা, বাকিগুলো করো, আমি এটা পরে দেখাই দিচ্ছি। আচ্ছা, আই এর মধ্যে যারা যারা আটকাবো তারা আমাকে একটু বলি, একজন তো আটকে গেছে, এরকম 2-3 জন হলে আমি দেখা দিচ্ছি। দেখাই দিলে ভালো হয়। দেখাই দিলে ভালো হবে, ওকে আমি দেখাই দিচ্ছি দাঁড়া। স্যার নিচের 2 লাইন স্যার করতে পারছি স্যার, বাট ফার্স্ট লাইনটা একটু সমস্যা। আচ্ছা আচ্ছা, একটু ওয়েট করো, একজনকে ইনভাইটেশন পাঠাতে হবে, ক্লাসে পাঠায় তোমাদের দেখাচ্ছি দাঁড়া। আচ্ছা দেখাচ্ছি, ওয়ার্ড ফাইলটার মধ্যে দেখো, আমাদের প্রথম কাজটা কি করতে হবে, এইচ এর মধ্যে 230 রাখতে হবে না? তো রেসপন্স করব। ইয়েস স্যার, ফার্স্টে ওইটা স্টোর করতে হবে স্যার। তাহলে এটা অ্যাড আই দিয়ে করতে হবে, অ্যাড আই s2 0 230, এইটুকু পারি নাই এমন কেউ আছে? তো রেসপন্স করো। জি স্যার। এটা এটা হয়ে গেছে সবার? এটা বোঝা যাচ্ছে এইচ এর মধ্যে 230 কিভাবে রাখতে হবে? এটা নিয়ে কারো কোনো কনফিউশন নেই তো? না স্যার। সরছি স্যার। ওকে, এখন এখানে দেখো আমাদের প্রথম কাজ কি, এটাকে একটা রেজিস্টারে লোড করা, তার সাথে এইচ কে যোগ করা, তারপর ওই ভ্যালুটা a অফ 10 এ রাখা। এখন যোগ করে a অফ 10 রাখতে এটা আমরা পারবো, এটা আমি সবাই জানি, বাট এই b অফ i কে লোড করতে গেলে তো একটা সমস্যা, তাই না? এখানে একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকতে, এখন যে আছে i। আচ্ছা, এখানে i এর জায়গায় যদি কোনো একটা ইন্ডেক্সের মান দেয়া থাকতো তাহলে আমি কিভাবে করতাম, কি করতাম? ধরো i এর জায়গায় যদি একটা মান দেয়া থাকতো 2, তাহলে আমি কি করতাম, একটা লোড ওয়ার্ড লিখতাম এরকম, আচ্ছা কারো মাইক থেকে প্রচুর নয়েজ হচ্ছে, প্লিজ একটু মাইকটা যদি অফ করে দিতা। আচ্ছা এখানে দেখি, এই যে বি অফ আই, ধরো বি অফ আই এর জায়গায় যদি বি অফ 2 থাকতো তাহলে কি করতাম, লোড ওয়ার্ড, তারপরে হচ্ছে একটা রেজিস্টারের মধ্যে নিয়ে আসতে চাইতাম, স্যার ডলার T0 নিতাম। হ্যাঁ T0 বা ধরো T1 এ নিতাম, ঠিক আছে? T1 জি এর স্যার, মধ্যে তারপর কাকে স্যার নিয়ে 8 আসতাম? হতো স্যার। এখানে 8 হইতো, আর এখানে হচ্ছে ওই বিআর এর বেজ অ্যাড্রেসটা এস করে আছে, তাই না? জি বিআর স্যার, এর বেজ অ্যাড্রেসটা এস করে আছে, এস ডলার এস। S4 লিখে দিলেই হয়ে যাইতো, আমাদের হয়ে যাইতো, ঠিক আছে? আমাদের প্রথম লাইনটা এটা হইতো আর সেকেন্ড লাইনটা এটা হইতো। আচ্ছা এখন দেখো, আমি যদি এখানে আমি 8 লিখতে পারতাম তাহলে তো এখানে 2 থাকতে হতো, বাট এখানে আছে i। আচ্ছা এখানে i আছে, আচ্ছা আমি একটু চেঞ্জ করি তো, আমি যদি এখানে এটা লিখি i ইন্টু 4, তাহলে কি হয়? এখানে যে মানটা থাকে তাকে 4 দিয়ে গুণ করি না? জি স্যার। আচ্ছা তাহলে i ইন্টু 4 লিখলে মোটামুটি থিওরিটিক্যালি তো কারেক্ট, তাই না? দেখো এটা থিওরিটিক্যালি কারেক্ট না? রেসপন্স করো একটু, এটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। যদি i এর জায়গায় 2 থাকতো, 2 ইন্টু 4 8 লিখতাম, তাহলে i এর জায়গায় i ইন্টু 4 তো লিখাই যায়। এখন এখানে i ইন্টু 4 তো লিখা যাবে না, এখানে i ইন্টু 4 লিখা যাবে না। কেন যাবে না? এখানে অবশ্যই কোনো একটা রেজিস্টার লিখতে হবে। ধর আমি এখানে কোনো একটা রেজিস্টার T2 লিখলাম, এই রেজিস্টারের মান হইতে হবে i ইন্টু 4, মানে আমার এই ডলার T2 এর মান হইতে হবে i ইন্টু 4। এটা যদি হয় তাহলে কি এখানে T2 লিখা যাবে? জি স্যার, লেখা যাবে স্যার। লিখা যাবে। তাহলে আমি যদি কোনোভাবে ডলার T2 তে i ইন্টু 4 নিয়ে আসতে পারি কোনো একটা ইনস্ট্রাকশন দিয়ে, তাহলেই হয়ে যাবে না? রেসপন্স করব। জি স্যার। আচ্ছা একবার শিফট লেফট করলে দ্বিগুণ হয়, দুইবার করলে কি হয়? 4 গুণ হবে স্যার। তাহলে আমার i এর মানটা আছে ডলার S3 তে, নাকি কোনটাতে আছে? i এর মান আছে ডলার S0 তে, i এর মান আছে ডলার S0 তে।
এখানে আই এর মানটা আছে $S0-তে, ঠিক আছে? $S0 এর মানকে দুইবার লেফট শিফট করে যদি T2 রেজিস্টারে নিয়ে আসি, তাহলে কি এই T2 রেজিস্টারের মান এখন I×4 হয়ে গেছে না? ইয়েস স্যার। এটাকে বোঝা গেল? তাহলে এইখানে তো স্যার আমি আমি কি ডিরেক্টলি ওইটা স্যার মানে 4 এর ইকুয়াল করার জন্য স্যার দুইবার করলাম? দুইবার করলাম 4 গুণ হওয়ার জন্য, একবার করলে দ্বিগুণ হতো। জি স্যার, মানে I×4 আছে এই জন্য। হ্যাঁ, এই জন্য দুইবার করলাম লেফট শিফট। তাহলে এখানে T2 লিখে দিলাম। এখন কি, এখন আমার কাজ কি? সিম্পল কাজ, এইচ এর সাথে ওই এইটাকে যোগ করা, এখন T1 স্যার কে অ্যাড করতে হবে, তারপর স্যার এইচ এর সাথে। এইচ Store আছে কোথায়? $S2 তে। তাহলে আমার অ্যাড করে আমি নতুন একটা টেম্পোরারি রেজিস্টারে নিলাম, ধরো T3। ওর মধ্যে হচ্ছে এইচ আর এই বি অফ আই এর মানটা যেটা আছে $T1 এ, তাকে যোগ করলাম। ফাইনালি আমার কি স্টোর ওয়ার্ড করতে হবে না 10 নম্বর ইন্ডেক্সে রেসপন্স জি করব? স্যার। তাহলে ইনস্ট্রাকশনটা কি হবে একজন বলো তো? স্টোর ওয়ার্ড স্যার স্টোর ওয়ার্ড $T3 ও জি এর স্যার। ভ্যালুটা রাখতে চাই। তারপর এখানে কি হবে? অফসেটটা কি হবে 10 এর জন্য? স্যার 40। 40। বেজ অ্যাড্রেস, এ এর বেজ অ্যাড্রেস কত? স্যার S3 স্যার, $S3। এটা কি বুঝতে পারলাম? একটু রেসপন্স করব। এই পার্টটা কি বুঝতে পারলাম? স্যার ফার্স্ট থেকে একবার রিপিট করে দিলে ভালো হয় স্যার। আচ্ছা স্যার, এখন এইখানে দেখো, এটা কি দেখে বোঝা যাচ্ছে কিনা? প্রথমে 230 রাখলাম এইচ এর মধ্যে, তারপর হচ্ছে আমরা যেটা করলাম যে আই এর মানটাকে শিফট লেফট করে নিলাম দুইবার, ওটা T2 রেজিস্টারে আছে। তারপর লোড ওয়ার্ড করলাম, বি অফ আই এর মানটা T1 এ নিয়ে আসলাম। তারপর T3 এর মধ্যে এইচ আর বি অফ আই কে যোগ করলাম। তারপর হচ্ছে ওই যোগফলটা T3 তে যেটা আছে সেটা A অফ 10 এ রেখে দিলাম। এটা কি বুঝতে পারলাম? রেসপন্স করব। এটা কি বোঝা গেল? ইয়েস স্যার। আচ্ছা, একজন কোশ্চেন করতে চাচ্ছিলাম, কি কোশ্চেন ছিল? স্যার বলেছিলাম স্যার ওই শিফটের বদলে যদি আমি এন্ড আই করি, মানে 4 এর সাথে গুণ করে দেই S0। অ্যান্ড আই কি মাল্টিপ্লিকেশন? এটা বলো তো আমাকে। মাল্টিপ্লিকেশন না স্যার? অ্যান্ড হচ্ছে লজিক্যাল অ্যান্ড। লজিক্যাল অর মানে কি যোগ করা? এটা আমাকে বলো। তাহলে তাহলে অ্যান্ড মানে তো মাল্টিপ্লাই করা না, ভুলে গেছি। ওকে স্যার। মাল্টিপ্লিকেশনটা শিফট লেফট দিয়ে করতে হবে। আচ্ছা স্যার। সমস্যা নাই, কোনো ভুলে গেলে ভুলে যাওয়াটাই স্বাভাবিক, ভুলে আমরা সবাই যাই। আচ্ছা, আশা করি এটা বুঝে গেলাম, এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। যদি কনফিউশন থাকে তাহলে বলো। কারো কোনো কনফিউশন কি আছে এটা নিয়ে? একটু রেসপন্স করো কারো কোনো কনফিউশন থাকলে। স্যার এগুলো আর কোথাও প্র্যাকটিস করতে পারবো? এরকম কোনো প্র্যাকটিস এক্সারসাইজ নিজে বইতে আছে স্যার? নিজে বইতে প্রচুর আছে, আর চাইলে ও, নিজে হচ্ছে যে কোনো কোড নিয়ে প্র্যাকটিস করতে পারি। ও মনে আচ্ছা আচ্ছা। রাখবো স্ক্যানএফ প্রিন্টএফ ছাড়া যে কোনো কোড ট্রাই করে দেখতে পারি। এখন জি স্যার। পর্যন্ত তো ইফ এলসেও যাই নাই, নর্মাল বেসিক কোড দেখবো। তো এটা যেহেতু বুঝে গেলাম, কারো কোনো কনফিউশন নেই, ভেরি গুড। আমরা একটু স্লাইডে ব্যাক করি। এই যে আমরা এটাই করেছি, ঠিক আছে? এখানে হয়তো বেস অ্যাড্রেস গুলো ডিফারেন্ট রেজিস্টারে দেওয়া আছে, বাট দ্যাট উডেন্ট বি এ প্রবলেম ফর আস। এটা আমরা বুঝেই যাব। তাহলে এটা আমরা এখন করে ফেললাম, ঠিক আছে? এখন ইফ এলস আছে, তারপর ইফ এলস এর কিছু কোড আছে। তো ইফ এলস স্যার কি স্লাইড দেখা যায় না। ক্লাসে দেখবো। হ্যাঁ বলো। স্লাইড দেখা যায় না, এখন ওয়ার্ড ফাইলে আছে। আচ্ছা দাঁড়াও, আমি স্ক্রিন শেয়ার। শেয়ার করে দেখাচ্ছি। আমার মনে হয় ওয়ার্ড ফাইল থেকে চেঞ্জ করতে হবে, ইন্টার স্ক্রিন ছিল। এখন স্লাইড দেখা যাচ্ছে? এই যে এইটা সলিউশনটা আমরা এখন করলাম, ঠিক আছে? জি এখানে স্যার। যে কোডটা দেওয়া আছে, এটা সলিউশনটা আমরা করলাম। এখন এটা তো করে ফেললাম। তারপর হচ্ছে
ইফ এলস আছে। এখন আজকে ইফ এলস দেখবো না নেক্সট ক্লাসে দেখবো, এটা বলো। কেউ কোনো রেসপন্স করে না কেন? নেক্সট ক্লাস স্যার। আমাদের যদি কোড মানে আজকে তো অনেক কিছু দেখলাম, যদি দেখে মনে হয় অনেক কিছু দেখে ফেলেছি, টাইম দরকার, তাহলে নেক্সট ক্লাসে, আর যদি এনার্জি থাকে তাহলে আজকে দেখতে পারো। কি মনে হয় আজকে দেখবো নেক্সট ক্লাসে দেখবো? নেক্সট ক্লাসে দেখবো। আচ্ছা ঠিক আছে, তোমাদের কথাই রাখলাম। তাহলে দেখো আমাদের নেক্সট ক্লাস হচ্ছে এখান থেকে ইফ এলস দেখতে হবে। ইফ এলস দেখার পর আমাদের একটা লুপ সহ কোড আছে, দেখলে এই স্লাইডটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তারপর ফাংশন বাকি থাকবে। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। কারো কোনো কনফিউশন আছে আজকের কোনো পার্ট নিয়ে? না থাকলে আমি হচ্ছে রেকর্ডিংটা অফ করে দিচ্ছি আর অ্যাটেন্ডেন্স নিয়ে ছেড়ে দিব। অ্যাটেন্ডেন্স কেউ চ্যাট বক্সে লিখে দিও না।